দেশ টিভি স্পোর্টস আওয়ারে সবাইকে স্বাগত জানাচ্ছি। সঙ্গে আছে আমি জান্নাতুল মোহনা। শুরুতেই জানাবো ক্রিকেটের খবর। কাগজে কলমের শক্তিশালী দল না হলেও এবারে বিপিএল এ প্লে অফে খেলতে চায় দুর্বার রাজশাহী। টি-20 ক্রিকেটে মাঠের লড়াইটাই আসল। ম্যাচ বাই ম্যাচ সামনের দিকে এগোতে চায় রাজশাহী। শুক্রবার বিপিএল কে সামনে রেখে প্রথম দিনের অনুশীলন শেষে এসব কথা জানিয়েছেন রাজশাহীর উইকেট রক্ষক ব্যাটার আকবর আলী। আর মাত্র 2 দিন পর মাঠে গড়াচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের 11তম আসরকে সামনে রেখে অনুশীলন শুরু করে দিয়েছে দলগুলো। শুক্রবার প্রথম দিনের মতো অনুশীলন করেছে দুর্বার রাজশাহী। এবারে বিপিএলে কাগজে কলমে পিছিয়ে থাকা দল রাজশাহী। খুব বেশি ভালো মানের ক্রিকেটার দলে ভেড়াতে পারেননি ফ্র্যাঞ্চাইজিটি, তবে তাসকিন আহমেদ, এনামুল হক বিজয়ের মতো ক্রিকেটার রয়েছেন দলে। এনসিএল টি-20তে পাওয়ার হিটিংয়ে ঝলক দেখানো জিসান আলম আর এনসিএল শিরোপা জেতানো অধিনায়ক আকবর আলীর মতো ক্রিকেটারদের নিয়ে লড়াই করতে চায় দলটি। প্রথম দিনের অনুশীলন শেষে দলের উইকেটরক্ষক ব্যাটার আকবর আলী জানিয়েছেন, প্লে অফে খেলতে চায় রাজশাহী। ম্যাচ বাই ম্যাচ এগুতে চান তারা। আর টি-20তে মাঠে যারা ভালো খেলবে তারাই জিতবে বলে মনে করেন অনূর্ধ্ব-19 বিশ্বকাপ জয়ী এই অধিনায়ক। আমার কাছে মনে হয় যথেষ্ট ভালো টিম আছে, যদি আমাদের পোটেনশিয়ালে খেলতে পারি আমরা যে কোনো দিন যে কোনো টিমকে হারাতে পারি। আর টি-20 এমন একটা খেলা যেখানে আপনি কখনো পেন অ্যান্ড পেপার আপনি টিম করে রেজাল্ট বের করতে পারবেন না, তো মাঠেরটাই আসলে মেইন ফ্যাক্টর হবে। অনূর্ধ্ব-19 বিশ্বকাপ জয়ের পর আকবরকে ধরা হয়েছিল জাতীয় দলের পরবর্তী তারকা, তবে এখনও জাতীয় দলে সুযোগ না পাওয়ায় হতাশ নন তিনি। জানিয়েছেন প্রতিনিয়ত নিজের স্কিল নিয়ে কাজ করে যাচ্ছেন। বিপিএল অবশ্যই অনেক বিজি একটা টুর্নামেন্ট, এখানে আসলে প্র্যাকটিস করার সময়টা খুবই কম পাওয়া যায় আমাদের, তো যেই অল্প সময়টাই পাবো ওটাকেই ম্যাক্সিমাম চেষ্টা করব ইউটিলাইজ করা, এবং তার যেই এক্সপিরিয়েন্স আছে এবং আপনি যেটা তার টেকনিকের কথা বলেন, অবশ্যই তিনি চমৎকার একজন প্লেয়ার ছিলেন, তো তার এক্সপিরিয়েন্সগুলো নেওয়ার এবং তিনি যেই সাজেশনগুলো দিবে সেগুলো অবশ্যই নিজের মধ্যে আনার চেষ্টা করব। আমার মনে হয় না যে কম্পিটিশনটা আমার সাথে অন্য কারো বা অন্য কারোর সাথে অন্য কারো, আমার মনে হয় যে কম্পিটিশনটা মোর নিজের সাথে। আমি যদি ভালো করতে পারি ইনশাল্লাহ যে কোনো জায়গায় আমাকে সুযোগ দিলে যদি ভালো করতে পারি অবশ্যই আমার সুযোগ আসবে। এনসিএলে দলকে শিরোপা জিতিয়েছেন আকবর। বিপিএলে অধিনায়কত্ব করার সুযোগ পেলে ভেবে দেখবেন বলে জানিয়েছেন যুব বিশ্বকাপ জয়ী এই অধিনায়ক। রিফাত আঞ্জুম, দেশ টিভি, ঢাকা। অনূর্ধ্ব-19 নারী বিশ্বকাপের জন্য 15 সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। বিশ্বকাপে বাংলাদেশ দলকে নেতৃত্ব দিবেন সুমাইয়া আক্তার, আর তার ডেপুটি হিসেবে থাকবেন আফিয়া ইরা। সবশেষ এশিয়া কাপের দল থেকে বাদ পড়েছেন মাহারুন্নেসা এবং আরভিন তানি। তাদের জায়গায় দলে ডাক পেয়েছেন লাকি খাতুন এবং সাদিয়া ইসলাম। এবারে অনূর্ধ্ব-19 নারী বিশ্বকাপের আয়োজক দেশ মালয়েশিয়া। আগামী 18 জানুয়ারি শুরু হয় বিশ্বকাপের পর্দা নামবে 2রা ফেব্রুয়ারি। কুয়ালালামপুরের বায়োমাস ওভালে হবে আসরের সবগুলো ম্যাচ। পাকিস্তান সুপার লিগের ড্রাফটের নাম লিখিয়েছেন বাংলাদেশি অলরাউন্ডার সাকিব আল হাসান। পিএসএল তাদের সামাজিক যোগাযোগ মাধ্যম ড্রাফটে সাকিবের নাম তোলার বিষয়টি নিশ্চিত করেছে। আগে বেশ কয়েকবারই পিএসএল এ খেলেছেন সাকিব। পেশোয়ার জালমি ও লাহোর কালান্দার্সের জার্সিতে মাঠ মাথাতে দেখা গেছে এই টাইগার অলরাউন্ডারকে। এখন পর্যন্ত পিএসএল এ সাকিব খেলেছেন 13 ম্যাচ, 16 গড়ে করেছেন 180 রান। বল হাতে প্রায় 7.5 ইকোনমিতে নিয়েছেন 8 উইকেট। সাকিব ছাড়াও বাংলাদেশ থেকে ড্রাফটে নাম দিয়েছেন পেসার মোস্তাফিজুর রহমান। আগামী 11 জানুয়ারি অনুষ্ঠিত হবে পিএসএল এর ড্রাফট। বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল থেকে নাম প্রত্যাহার করে নিয়েছেন আফগান স্পিনার মোহাম্মদ গজনফার। চলতি মাসে 30 তারিখ থেকে মাঠে গড়াতে যাচ্ছে বিপিএল এর এবারের আসর, যেখানে রংপুর রাইডার্সের হয়ে খেলার কথা ছিল গজনফারের। এদিকে জানুয়ারির মাঝামাঝিতে মাঠে গড়াবে ইন্টারন্যাশনাল লিগ টি-20। সেখানে আবুধাবি নাইট রাইডার্সের হয়ে খেলবেন এই অফ স্পিনার। এই আসর শুরুর আগ পর্যন্ত বিপিএল খেলার কথা ছিল তার, তবে এখন জাতীয় দলের হয়ে ব্যস্ততা থাকার কারণে রংপুরের সঙ্গে চুক্তি বাতিল করেছেন এই আফগান স্পিনার। নিজেদের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে এক পোস্টে বিষয়টি নিশ্চিত করেছে রংপুর। বক্সিং ডে টেস্টের দ্বিতীয় দিন শেষে ভারতের বিপক্ষে 310 রানে এগিয়ে আছে অস্ট্রেলিয়া। প্রথম ইনিংসে অস্ট্রেলিয়ার 474 রানের জবাবে 5 উইকেটে 164 রান করে দিন শেষ করেছে রোহিত শর্মার দল। অস্ট্রেলিয়ার রান পাহাড়ের জবাবে শুরুটা ভালো করতে পারেনি ভারত। দলীয় 8 রানে ওপেনার রোহিতকে সাজঘরে ফেরান কামিন্স। এ নিয়ে সপ্তমবারের মতো অস্ট্রেলিয়ার অধিনায়কের শিকার হলেন এই ভারতীয় ব্যাটার। দলকে বেশি দূর নিতে পারেননি লোকেশ রাহুলও। 24 রান করে প্যাট কামিন্সের বলে বোল্ড হন এই ডানহাতি ব্যাটার। তৃতীয় উইকেটে 102 রানের জুটি গড়েছেন জয়সওয়াল ও কোহলি। শেষ দিকে দ্রুত উইকেট হারালে 5 উইকেটে 164 রান নিয়ে দিন শেষ করে ভারত। এর আগে স্টিভ স্মিথের 140 রানের দুর্দান্ত ইনিংসের উপর ভর করে প্রথম ইনিংসে 474 রানে অল আউট হয় অস্ট্রেলিয়া।
বক্সিং ডে টেস্ট মানেই উত্তেজনার আরেক নাম। এবছর মেলবোর্নে চলমান ভারত অস্ট্রেলিয়া টেস্টে রেকর্ডের যেন নতুন অধ্যায় রচিত হচ্ছে। দুই দলের দাপট, ব্যক্তিগত নৈপুণ্য আর উত্তেজনায় ভরপুর এই টেস্ট ইতিমধ্যে ক্রিকেট বিশ্বে আলোচনার কেন্দ্রে। ক্রিকেটারদের পাশাপাশি দর্শকরাও গড়েছেন ভারত অস্ট্রেলিয়া টেস্টের সর্বোচ্চ অংশগ্রহণের রেকর্ড। বিস্তারিত জানাচ্ছেন জুবায়ের নূর। অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসের নায়ক ছিলেন স্টিভেন স্মিথ। মেলবোর্নে টেস্টের দ্বিতীয় দিনে স্মিথের ব্যাট থেকে এসেছে দুর্দান্ত 140 রানের ইনিংস। এটি তার ক্যারিয়ারের 34, মেলবোর্নে পঞ্চম, ভারতের বিপক্ষে 11 আর অস্ট্রেলিয়ার মাটিতে 18তম সেঞ্চুরি। এই সেঞ্চুরি দিয়ে স্মিথ ছাড়িয়ে গেছেন ইংল্যান্ডের জো রুটকে, যিনি ভারতের বিপক্ষে করেছিলেন 10টি সেঞ্চুরি। এছাড়াও অস্ট্রেলিয়ার টেস্ট ইতিহাসে সর্বকনিষ্ঠ ওপেনার হিসেবে অভিষেক হওয়া কনস্টাস 65 বলে 60 রান করে গড়েছেন বিশ্ব রেকর্ড। রিপিট ইনিংসে তার স্ট্রাইক রেট ছিল 92.30, যা টেস্ট অভিষেকে প্রথম ইনিংসে 1 নম্বর ব্যাটারদের মধ্যে সর্বোচ্চ। আগের রেকর্ডটি ছিল ভারতীয় ব্যাটার পৃথ্বী শর। 2018 সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ব্যাট করতে নেমে 154 বলে 134 রান করেছিলেন তিনি। এই ইনিংসে পৃথ্বী শর স্ট্রাইক রেট ছিল 87.01। শুধু ব্যাটিংয়ে নয়, বোলিংয়ের দিক থেকেও রেকর্ডের সাক্ষী হয়েছে অস্ট্রেলিয়া ইন্ডিয়ার এই বক্সিং ডে টেস্ট। অস্ট্রেলিয়ান অধিনায়ক পেট কামিংসের অফ স্ট্যাম্পের বাইরের বলে পুল করতে গিয়ে মাত্র 3 রানেই মাঠ ছাড়তে হয় ইন্ডিয়ার অধিনায়ক রোহিত শর্মাকে। এই আউটের মাধ্যমে কামিংস পঞ্চমবারের মতো রোহিতকে অধিনায়ক হিসাবে আউট করেছেন, যা টেস্ট ক্রিকেটে কোনো অধিনায়ক বনাম অধিনায়কের মধ্যে সর্বোচ্চ। এর আগে অস্ট্রেলিয়ার রিচি বেনো ইংলিশ অধিনায়ক টেড ডেক্সটারকে 5 বার আউট করেছিলেন। অন্যদিকে পাকিস্তানের ইমরান খানের বলে 5 বার আউট হয়েছিলেন ভারতীয় ব্যাটার সুনীল গাভাস্কার। বিংশ শতাব্দীর এই দুই অধিনায়ক জুটির পাশে এবার যুক্ত হলেন রোহিত কামিংস। অন্যদিকে টেস্ট ক্যারিয়ারে এক ইনিংসে সবচেয়ে বেশি রান ও সবচেয়ে বেশি ছক্কা হজম করতে হয়েছে টেস্ট র্যাঙ্কিংয়ের 1 নম্বর বোলার বুমরাকে। অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসে বুমরা 4 উইকেট নিলেও 99 রান দিয়ে নিজের টেস্ট ক্যারিয়ারের এক ইনিংসে সর্বোচ্চ রান খরচ করেছেন। এছাড়া অভিষিক্ত ওপেনার স্যাম কনস্টাস এবং স্টিভ স্মিথের ব্যাট থেকে এক ইনিংসে 4টি ছক্কাও হজম করতে হয়েছে বিশ্বের অন্যতম এই সেরা পেসারকে। এর আগে 2020 সালে ওয়েলিংটনে নিউজিল্যান্ডের বিপক্ষে বুমরা এক ইনিংসে সর্বোচ্চ 88 রান দিয়েছিলেন। ক্রিকেটারদের পাশাপাশি এবার বক্সিং ডে টেস্টে দর্শকরাও নাম লিখিয়েছেন নতুন রেকর্ডের তালিকায়। শুক্রবার এমসিজির গ্যালারিতে খেলা দেখেছেন 87,242 জন দর্শক, যা ভারত অস্ট্রেলিয়া টেস্টের সর্বোচ্চ। চলমান টেস্টে দর্শকের এই ঢল আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। এমসিজির দর্শক, রেকর্ড আর উত্তেজনায় পূর্ণ এই টেস্টে আরও কত রেকর্ডের জন্ম দেবে তা এখন সময়ের অপেক্ষা। জুবায়ের নূর, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি। ক্রিকেট ছেড়ে এবারে জানাবো ফুটবলের খবর। ইংলিশ প্রিমিয়ার লিগে রাতে ইপসুইচ টাউনের বিপক্ষে মাঠে নামবে আর্সেনাল। এমিরেটাস স্টেডিয়ামে বাংলাদেশের সময় রাত 2:15টায় শুরু হবে ম্যাচটি। সম্প্রতি সময়টা খুব একটা ভালো যাচ্ছিল না আর্সেনালের। টানা 2 ম্যাচে জয়হীন থাকার পর সবশেষ ম্যাচে বড় জয়ে আত্মবিশ্বাস ফিরে পেয়েছেন গানাররা। এখন পর্যন্ত 17 ম্যাচে 33 পয়েন্ট নিয়ে টেবিলের 4-এ তারা। তবে আর্সেনালের জন্য দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে বুকায়ো সাকা এবং রাহিম স্টার্লিংয়ের চোট। তবে দুর্দান্ত ফর্মে আছেন গ্যাব্রিয়েল জেসুস। তার সাথে এই ম্যাচের জন্য একাদশ সাজাতে সমস্যা হওয়ার কথা নয় কোচ মিকেল আর্টেটার। তাই টেবিলের তলানিতে থাকা ইপসুইচের বিপক্ষে জয় ছাড়া অন্য কিছু ভাবছে না আর্সেনাল। ইংলিশ প্রিমিয়ার লিগে জয় পেয়েছে লিভারপুল। অন্য ম্যাচে হল্যান্ডের পেনাল্টি মিসের দিনে ড্র নিয়ে মাঠ ছেড়েছেন ম্যানচেস্টার সিটি। এদিকে হেরেছে 2 জায়ান্ট চেলসি এবং ম্যানচেস্টার ইউনাইটেড। লেস্টার সিটিকে 3-1 গোলে হারিয়েছে লিভারপুল। এভারটনের সঙ্গে 1-1 গোলে ড্র করেছে ম্যান সিটি। অন্যদিকে ঘরের মাঠে ফুলহ্যামের কাছে 2-1 গোলে হেরেছে চেলসি। আর ম্যানচেস্টার ইউনাইটেডকে 2-0 গোলে হারিয়েছে উলভারহ্যাম্পটন। অ্যানফিল্ডে নিজেদের গুছিয়ে নেওয়ার আগেই বড় ধাক্কা খায় লিভারপুল। ম্যাচের 6 মিনিটেই জর্ডান আয়ুর গোলে পিছিয়ে পড়ে অলরেডরা। শুরুর এই ধাক্কা সামলে লেস্টারের গোল পোস্টে একের পর এক আক্রমণ চালায় লিভারপুল ফরোয়ার্ডরা। তবে ফরোয়ার্ডদের ব্যর্থতায় গোল পেতে বেশ অপেক্ষা করতে হয় তাদের। প্রথমার্ধে যোগ করার সময় ম্যাক অ্যালিস্টারের পাস থেকে লিভারপুলকে সমতায় ফেরান কোডি গাকপো। বিরতির পর আক্রমণের ধারা অব্যাহত রাখে অলরেড শিবির। 49 মিনিটে দলকে লিড এনে দেন কার্টিস জোন্স। আর 82 মিনিটে স্কোরলাইন 3-1 করেন মোহাম্মদ সালাহ। এই জয়ে 42 পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষস্থান আরও মজবুত করল আর্নে স্লট শিষ্যরা।
এদিকে শনির দশা যেন কিছুতেই কাটছে না ম্যানচেস্টার সিটির। ঘরের মাঠে শুরুতেই এগিয়ে গেলেও এভারটনের বিপক্ষে ড্র নিয়ে মাঠ ছাড়তে হয়েছে তাদের। 14 মিনিটে বার্নার্ডো সিলভার গোলে এগিয়ে গেলেও 36 মিনিটে নিজেদের রক্ষণের ভুলে গোল হজম করে সিটিজেনরা। এরপর 51 মিনিটে পেনাল্টি পেলেও গোল করতে ব্যর্থ হন আর্লিং হাল্যান্ড। শেষ পর্যন্ত চেষ্টা করেও গোলের দেখা না পাওয়ায় ড্র নিয়ে মাঠ ছাড়তে হয় গার্দিওলার শিষ্যদের। এই ড্রয়ে টেবিলের 7-এ নেমে গেছে তারা। অন্য ম্যাচে মোলিনেক্স স্টেডিয়ামে উলভারহ্যাম্পটনের কাছে 2-0 গোলে হেরেছে ম্যানচেস্টার ইউনাইটেড। এদিন শুরু থেকে বেশ এলোমেলো ছিল ম্যানইউ শিবির। এরই মাঝে দ্বিতীয়ার্ধের শুরুতেই ব্রুনো ফার্নান্দেজ লাল কার্ড দেখলে 10 জনের দলে পরিণত হয় রেড ডেভিলসরা। এই সুযোগে ম্যাথিউস কুনিয়া এবং হাং হি চানের গোলে লজ্জার হার নিয়ে মাঠ ছাড়তে হয় ম্যানচেস্টার ইউনাইটেডকে। এই হারে 22 পয়েন্ট নিয়ে টেবিলে 14 নম্বরে রুবেন আমোরিম বাহিনী। জায়ান্টদের এমন বাজে দিনে হেরেছে চেলসিও। ঘরের মাঠে ফুলহ্যামের কাছে 2-1 গোলে হেরেছে তারা। শুরুতে দুর্দান্ত ফুটবল খেলে 16 মিনিটে কোল পালমারের গোলে লিড নেয় চেলসি। তবে ম্যাচের শেষ দিকে উইলসন এবং মুনিজের গোলে দ্য ব্লুজদের থেকে 3 পয়েন্ট ছিনিয়ে নেয় ফুলহ্যাম। এই হারে 35 পয়েন্ট নিয়ে টেবিলে 2-এ আছে এনজো মারেস্কা শিবির। রিফাত আঞ্জুম, দেশ টিভি, স্পোর্টস ডেস্ক। বাংলাদেশ তাইকোন্ডো ফেডারেশনের আয়োজনে শুক্রবার থেকে শুরু হয়েছে 21তম জাতীয় সিনিয়র জুনিয়র তাইকোন্ডো প্রতিযোগিতা। রাজধানীর জাতীয় ক্রীড়া পরিষদের জিমনেশিয়ামে প্রতিযোগিতার উদ্বোধন করেন বিশিষ্ট শিল্পপতি ও বাংলাদেশ তাইকোন্ডো ফেডারেশনের সাবেক সিনিয়র সহসভাপতি আব্দুস শাকুর চৌধুরী। ফেডারেশনের সাধারণ সম্পাদক মাহমুদুল ইসলাম রানার সভাপতিত্বে অনুষ্ঠানে ফেডারেশনের অন্যান্য সদস্যগণ উপস্থিত ছিলেন। প্রতিযোগিতায় 17টি জেলা ক্রীড়া সংস্থা সহ সেনাবাহিনী, বর্ডার গার্ড বাংলাদেশ, আনসার ও ভিডিপি, বিকেএসপি এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয় হতে 605 জন খেলোয়াড় বিভিন্ন ক্যাটাগরিতে অংশগ্রহণ করেছেন। বিজয় দিবস হকির সেমিফাইনালে উঠেছে বাংলাদেশ বিমান বাহিনী, হকি খেলোয়াড় কল্যাণ ঐক্য পরিষদ, বাংলাদেশ নৌবাহিনী এবং বিকেএসপি। গ্রুপ পর্বের শেষ ম্যাচে বাংলাদেশ সেনাবাহিনীকে 6-3 গোলে হারিয়ে বি গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে উঠেছে বিমান বাহিনী। একই গ্রুপ থেকে গোল ব্যবধানে বাংলাদেশ সেনাবাহিনীকে পেছনে ফেলে শেষ 4-এ উঠেছে হকি খেলোয়াড় কল্যাণ ঐক্য পরিষদ। এদিকে গ্রুপ পর্বের শেষ ম্যাচে বাংলাদেশ পুলিশকে 9-1 গোলে হারিয়ে এ গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমির টিকিট নিশ্চিত করেছেন বাংলাদেশ নৌবাহিনী। আর গ্রুপ রানার্স আপ হয়ে শেষ 4-এ উঠেছে বিকেএসপি। শনিবার দুপুর 12:30টায় এবং 2:30টায় অনুষ্ঠিত হবে দুটি সেমিফাইনাল। 2024 সাল দেশের ক্রীড়াঙ্গনে শুধু ক্রিকেট আর ফুটবল নিয়ে বছর জুড়ে থাকে নানা আলোচনা। এর বাইরের খেলাগুলো তেমন স্পটলাইটে না এলেও সেখানে থাকে নানা সাফল্য ব্যর্থতার গল্প। এবারও আর্চার সাগরে সরাসরি অলিম্পিক খেলা থেকে শুরু করে দাবার কোর্টেই জিয়াউর রহমানের মৃত্যুর মতো ঘটনার সাক্ষী হয়েছে দেশের মানুষ। বছর শেষে হিসেবের খেরো খাতায় ঠিক কতটা হিসাব মেলাতে পারল বাংলাদেশের অ্যাথলেটিক্স অঙ্গন? এমন সব হিসাব নিকাশ নিয়ে অ্যাথলেটিক্স আলতামামি থাকছে ডেস্ক রিপোর্টে। অ্যাথলেটিক্সে বছরের শুরুটা হয়েছিল আর্চার সাগরের সফলতার খবরে, যেই অলিম্পিকে অংশ নেওয়ার জন্য তাকিয়ে থাকতে হয় ওয়াইল্ড কার্ডের দিকে। সেখানে গলফার সিদ্দিকুর রহমান ও আর্চার নোমান সানার পর দেশের মাত্র তৃতীয় ক্রীড়াবিদ হিসেবে নিজ যোগ্যতায় অলিম্পিকে সরাসরি নাম লেখান সাগর। তবে এবারও অলিম্পিকটা ছিল এই আর্চারের জন্য শিক্ষা সফর। উল্টো বাংলাদেশের দ্রুত মানব ইমরানুর রহমান ইনজুরি নিয়ে অলিম্পিকে অংশ নিতে চাননি বলেও বিস্ফোরক মন্তব্য করেন। চলতি বছর সফলতা এসেছে ইনডোর অ্যাথলেটিক্সেও। স্প্রিন্ট ও হাই জাম্পে একটি রৌপ্য ও একটি ব্রোঞ্জ জেতেন বাংলাদেশের স্প্রিন্টার জহির ও হাই জাম্পার মাহফুজ। তবে নিষ্প্রভ ছিলেন দেশের দ্রুত মানব ইমরানুর রহমান। বক্সিং বাংলাদেশে সেভাবে জনপ্রিয় না হলেও গত এপ্রিলে সাউথ আফ্রিকায় অনুষ্ঠিত নেলসন ম্যান্ডেলা কাপ আন্তর্জাতিক বক্সিং প্রতিযোগিতায় 50 কেজি ওজন শ্রেণীতে স্বর্ণপদক জেতেন যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশি বক্সার জিনাত ফেরদৌস। এরপর সেপ্টেম্বরে পোল্যান্ডে আন্তর্জাতিক নারী বক্সিং চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ পদক জেতেন তিনি, যা ছিল ইউরোপীয় বক্সিং কনফেডারেশন থেকে কোনো বাংলাদেশির প্রথম পদক জয়। বছরের শুরুতে ভারতীয় বক্সারকে হারিয়ে 8 রাউন্ডে লাইটওয়েট ক্যাটাগরিতে ইভেন্ট জেতেন বাংলাদেশের আরেক আলোচিত বক্সার সুরকৃষ্ণ চাকমা। 2024-এর শেষে এসে বাংলাদেশের হকি ইতিহাসের সেরা খবরটা আসে। ওমানে অনুষ্ঠিত অনূর্ধ্ব 21 এশিয়া কাপে পঞ্চম হয়ে যুব এশিয়া কাপে খেলা নিশ্চিত করে বাংলাদেশ। দেশের হকি ইতিহাসে যে কোনো পর্যায়ে এটাই প্রথম বিশ্বকাপ।
2024 দাবা অলিম্পিয়াডে নারী ও পুরুষ উভয় বিভাগেই বাংলাদেশের পারফরমেন্স ছিল হতাশার। তবে সবার মধ্যে ব্যতিক্রম ছিলেন দেশের দাবার রানী রানী হামিদ। 81 বছর বয়সে অলিম্পিক খেলতে গিয়ে যে হইচই ফেলে দিয়েছিলেন, অবিশ্বাস্য পারফরমেন্স দেখিয়ে 8 ম্যাচ খেলে জয় তুলে নিয়েছিলেন 7টিতেই। এছাড়া দাবার অন্যতম বড় প্রাপ্তি মনন রেজা নীর। মাত্র 14 বছর 5 মাস বয়সে বাংলাদেশিদের মধ্যে সর্বকনিষ্ঠ আন্তর্জাতিক মাস্টার হওয়ার খেতাব অর্জন করেন নারায়ণগঞ্জের এই কিশোর। এমন অর্জনের বছরে সবচেয়ে বড় হারানোর গল্পটাও এই দাবার বোর্ডেই। জাতীয় দাবায় একটি ম্যাচ চলাকালীন গত 5 জুলাই দাবা বোর্ডে হার্ট অ্যাটাকে আক্রান্ত হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়েন দেশের দ্বিতীয় গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান। হারানোর বেদনা আছে ব্যাডমিন্টন ও শুটিংয়েও। চলতি মাসেই ভারতের একটি আন্তর্জাতিক ব্যাডমিন্টন প্রতিযোগিতার ম্যাচ পরিচালনাকালে হার্ট অ্যাটাকে মারা যান আম্পায়ার নাজিব ইসমাইল রাসেল। জুলাইয়ে ক্যান্সারের কাছে হার মানেন কমনওয়েলথ গেমসে স্বর্ণপদকজয়ী শুটার আতিকুর রহমান। না ফেরার দেশে পাড়ি জমান এসএ গেমসে স্বর্ণজয়ী আরেক শুটার সাদিয়া সুলতানাও। রাফিউল ইসলাম রাতুল, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি। এই ছিল এখনকার স্পোর্টস আওয়ার। এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ।